বিভাজন তৈরি করে আবারও ফেরার চেষ্টায় স্বৈরাচারীরা ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান বিএনপির। দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতার আনার দাবি জামাতের। ছাপানো হলো 22,500 কোটি টাকা, তারল্য সহায়তা দেয়া হবে দুর্বল 6 ব্যাংককে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। আওয়ামী লীগের আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত। রোববার সরকারকে হস্তান্তর। ব্যাংক ও জ্বালানি খাতে হয়েছে ব্যাপক অনিয়ম। প্রবাসের সময়ে সঙ্গেই আছে আমি রাইজুল ইসলাম শুভ। চিন্ময়কে গ্রেফতার ও আইনজীবী হত্যার পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার। এ ঘটনায় এ পর্যন্ত 3টি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত 33 জন। আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট বলছেন, ইসকন নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইসকনে ভর করেছে, নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। এদিকে আইনজীবী আলিফ হত্যা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় মানববন্ধন করেছে আইনজীবী অধিকার পরিষদ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলিফ হত্যার বিচারের দাবিও জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোনো সংগঠন নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় আরেক উপদেষ্টা সৈয়দা রিজানু হাসান বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হচ্ছে। সেখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে 2 উপদেষ্টা ব্রিফিংয়ে এলে স্বাভাবিকভাবেই ওঠে ইসকন প্রসঙ্গ। সব স্টেকহোল্ডারদের সাথে বসার জন্য এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে 2 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলম জানান সরকারের অবস্থান সম্পর্কে। এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন রিজওয়ানা হাসান। বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া 2 সমন্বয়কের গাড়ি বহরে ট্রাকের ধাক্কার বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হওয়া সিদ্ধান্তগুলো ব্রিফিংয়ে তুলে ধরেন 2 উপদেষ্টা। জানান, সরওয়ার্দী উদ্যান এলাকাতে রেখেই সংস্কার হবে শাহবাগ থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া যায় 2 সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা জানাবো। শাবাব ওয়াসি, সময় সংবাদ।
ঢাকা। ইসকন ইস্যুতে পরিকল্পিতভাবে বিভাজন তৈরির পায়তারা চলছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা করছে পতিত স্বৈরাচারীরা। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে লালমনিরহাটে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায়ের পর এবার সবাইকে নিয়ে দেশ গড়ার পালা। এবার আলোচনায় ইসকন ইস্যু। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসছে নানা শঙ্কার কথা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোসরদের নিয়ে এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ইসকন ইস্যুতে বিভাজন তৈরি করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সবাইকে সতর্ক থেকে ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার চেষ্টা প্রতিহতের তাগিদ দেন মির্জা ফখরুল। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এদিকে নোয়াবের মত বিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, নৈরাজ্য সৃষ্টি করে হঠকারী কর্মকাণ্ড করলে দেশ আবারও সংকটে পড়বে। পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কলকাঠি নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এদিন বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশবিরোধী কার্যক্রমে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। দেশ আমাদের সবার, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে দেশের সকল ছাত্র সংগঠন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান ছাত্রনেতারা। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সব ছাত্র সংগঠন নিয়ে এক মতবিনিময় সভা করে শিবির। সেখানে অংশ নেয় 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। সভায় ছাত্র সংগঠনগুলোর ঐক্য ধরে রাখার ব্যাপারে শিবিরের আহ্বানে একমত হন সবাই। ছাত্রনেতারা বলেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে ছাত্রলীগ তাদের দোসরদের নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে ছাত্রদের মধ্যে বিভেদ ছড়াতে অপচেষ্টা করছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সব ভেদাভেদ ভুলে বিপ্লবের চেতনাকে ধারণ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সব ছাত্র সংগঠন এক হয়ে কাজ করবে। এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ব্যাপারে
আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই, যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে, বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। ভারতের রাজ্যসভা অধিবেশনে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সে দেশের সরকারের দায়িত্ব। সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। অবশেষে সহজ রাস্তায় হাঁটল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে সহায়তার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়েছেন তারা। এতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই 6 ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আহসান এইচ মনসুরের প্রত্যাশা, টাকা ছাপানো হলেও মূল্যস্ফীতি বাড়বে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর। তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি। টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দিলেন। রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান, যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বাড়বে না মূল্যস্ফীতি। এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব। আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেটাই রাখবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত। সোমবার ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে দেবেন অর্থনীতি সংক্রান্ত শ্বেতপত্র কমিটি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, ব্যাংক ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পেয়েছেন তারা। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে যত্রতত্র অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, দরপত্র নিয়ন্ত্রণ কিংবা দরপত্র ছাড়াই প্রকল্পের অনুমোদন, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, আরও আছে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণ। গেল 15 বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্পের নামে বেপরোয়া দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত নির্ণয় ও পরিস্থিতি পরিমাপে গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পক্ষের সাথে 3 মাস আলাপ আলোচনা, তথ্যপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে ওই কমিটি। বৃহস্পতিবার পল্টনে ইআরএফ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, 1 ডিসেম্বর তারা সরকারের হাতে প্রতিবেদন তুলে দেবেন। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। এ সময় এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। আগামী 6 মাসের জন্য করণীয় ঠিক করতে সরকারকে একটি কর্ম পরিকল্পনা তৈরির তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ। তবে
চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীদের অন্তত ৩ মাস অপেক্ষা করতে হবে। সংবাদ সম্মেলন করে গ্রাহকদের এভাবেই আশ্বস্ত করলেন ব্যাংকটির চেয়ারম্যান। শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণ ভারে ডুবে আছে ন্যাশনাল ব্যাংক। এখানে গচ্ছিত টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। বাস্তবতা স্বীকার করে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান জানালেন, চাহিদা মতো আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত ৩ মাস। তবে গ্রাহক আস্থা বাড়াতে আর কোনো অনিয়মে না জড়ানোরও প্রতিশ্রুতি দেন। যাতে করে আমাদের বৈদেশিক বাণিজ্য বাড়ে, যাতে করে আমাদের বৈদেশিক লিমিটেড এই খাতে আমাদের ব্যবসাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের যেই দৈনন্দিন যে টাকাটা আমাদের কাছে গ্রাহক চাচ্ছে উইথড্র করার জন্য, সেখান থেকে আমরা মোটামুটি একটা স্বস্তির পর্যায়ে আসতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ১ বা ২ মাসের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির জন্য স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনাকে দায়ী করেন ব্যাংক চেয়ারম্যান। বলেন, পুঁজিবাজারের ভঙ্গুর দশা নাজুক করে ফেলেছে ব্যাংকগুলোকে। ব্যাংক যখন শর্ট টার্ম সঞ্চয় বা জমা করে আর যখন লং টার্ম লোন দেয়, সেটা কিন্তু অলওয়েজ যে কোনো দেশে ব্যাংকের জন্য একটা সমস্যা। অন্যান্য দেশে যেটা হচ্ছে, এই লং টার্ম লোনটা বা পুঁজি বিনিয়োগটা নেই পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজারের অবস্থা আমি কিছু বলতে জানি, আপনারা সবাই জানেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। এগুলো আমাদের সময় নিবে। এই সম্পত্তিগুলো যদি আমরা মাত্র 10 থেকে 20% আমরা রিকভার করতে পারি, তাহলেও আমাদের আমাদের ব্যাংকের অবস্থা এটা অনেক ঘুরে দাঁড়াবে। আমাদের লোনগুলো ক্লাসিফাইড লোন আছে বা যাদের আমাদের যেসবগুলো আমাদের আদার সোর্সের লোনগুলো যেগুলো আছে, সেগুলো কি করে আমরা রিকভারি করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 900 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। আদায়ের পথে আছে আরও 400 কোটি টাকা। আমানতকারীর আমানত রক্ষা করা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রপ্তানি পণ্য বৈচিত্র্য যেন কথার কথা। সম্ভাবনা থাকলেও পাট, চামড়া, হোম টেক্সটাইলের পণ্য রফতানিতে ধারাবাহিকতা যাচ্ছে না। কোনো বছর বিলিয়ন ডলার পার করলেও পরের বছরই গেছে পড়ে। এ অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যদিও সরকারি অন্য সংস্থানটিকে বাধা বলছে ইপিবি, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এস এম আরিফিনের রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এনডব্লিউজি সার্টিফিকেশন বা আইএসও সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা সিইটিপি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন আছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি
বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে নিজ বাড়িতে নারীর প্রতি সহিংসতার হার বেড়েছে 9%, আর ধর্ষণের ঘটনার ভুক্তভোগীদের মধ্যে প্রতি 5 জনের 3 জনই শিশু। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন, মামলার নথি ও উন্নয়ন সংস্থার গবেষণার বরাত দিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছেন মানুষের জন্য ফাউন্ডেশন। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এমন অবস্থার জন্য দায়ী। কোনোভাবেই কমছে না ধর্ষণের ঘটনা। আরও উদ্বেগের বিষয় হলো বাংলাদেশে ধর্ষণের শিকার প্রতি 5 জনের মধ্যে 3 জনই শিশু। গত 9 বছরে দায়ের হওয়া অন্তত 10,000 মামলা বিশ্লেষণ করে মিলছে এমন ভয়াবহ তথ্য। তবে পরিসংখ্যান বলছে অভিযুক্তদের মধ্যে মাত্র 1/3 বিচারের সম্মুখীন হচ্ছেন। মামলা করার কারণে উল্টো অপরাধীরাই ভয়ভীতি দেখান ভুক্তভোগী ও তার স্বজনদের। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে 28 নভেম্বর রাজধানীর মিরপুরে আয়োজিত একটি সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, শুধু ধর্ষণ নয়, গত 9 বছরে ঘরের অভ্যন্তরে নারীর প্রতি সহিংসতার হারও বেড়েছে। সহিংসতার হার 9% বেড়ে দাঁড়িয়েছে 89%। এছাড়াও গবেষণা বলছে কর্মক্ষেত্রে প্রতি 4 জনে একজন নারী নিজেদের অনিরাপদ বোধ করেন। নারী ও শিশুর প্রতি নির্যাতনকে সভ্যতার নিকৃষ্টতম অপরাধ হিসেবে চিহ্নিত করছেন অধিকার কর্মীরা। 4787 জন ধর্ষণের শিকার হয়েছে এবং এর মধ্যে মানে প্রতি 5 জনের মধ্যে 3 জনই হচ্ছে এখানে চিলড্রেন, তার মানে তারা বয়স 18-র নিচে। তো এটা তো খুবই অ্যালার্মিং। মানুষের বর্বরতা যে কোন জায়গায় যাইতে পারে এটার একটা চরম একটা এক্সাম্পল, এরকম আর কোনো উদাহরণ হয় না। নারীর প্রতি সহিংসতা রুখতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা আইনে আশ্রয় লাভ করতে পারে না, নানাবিধ আর্থসামাজিক এবং সংকটের কারণে বিচারের প্রার্থী হতে পারে না, তারা যেমন আইনগত সহায়তা পেতে পারে। পাশাপাশি যারা পারিবারিক সহিংসতার শিকার নারী, যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার নারী, মানব পাচারের শিকার নারী, শারীরিকভাবে মানসিকভাবে এবং যৌন শিকার নারী, উনি কিন্তু আমাদের কাছে চলতি বছরের 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এই উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি গবেষণা নেতিবাচক ফলাফল আর পরিবেশবিদদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকির কারণ হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই জেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে।
উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক, 6 জন কর্মকর্তা ও 1 জন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান, বিভিন্ন সময় সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকাও ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের 94তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তীব্র তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত 2 দিনে রাজধানী সিউল সহ বেশ কয়েকটি এলাকায় 40 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল, বাতিল করা হয় ফেরি চলাচল ও ফ্লাইট। ভারী তুষারপাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা 2 দিনের তুষারপাতে বিধ্বস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। যেদিকে চোখ যায় শুভ্র তুষারে চেয়ে গেছে চারদিক। ভারী তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল। দেশটির বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে 1.5 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 1000-এরও বেশি পরিবার। এছাড়াও 1200-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা -7 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীতের কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ন সক ইউল। সিউল সহ মেট্রোপলিটন এলাকায় 40 সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিউলের গাংওন্দ 41.6 সেন্টিমিটার, ইয়ংইনে 47.5 সেন্টিমিটার, সুওনে 43, গুনপুতে 43.1 এবং আনিয়াংয়ে 40.7 সেন্টিমিটারের তুষারপাতের রেকর্ড করা হয়। নভেম্বর মাসে এই অস্বাভাবিক তুষারপাতের জন্য কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করছেন পরিবেশবিদরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আবাসন সংকটে জর্জরিত কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য। ধারণ ক্ষমতার তুলনায় 4 গুণ বেশি মানুষ বাস করায় শহরগুলোতে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা। আশ্রয় কেন্দ্রগুলোতে স্থান না পাওয়ায় বিপাকে প্রায় 1.5 লাখ মানুষ। এদের মধ্যে 15%ই অবৈধ অভিবাসী। শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও চিত্রে বিস্তারিত। উত্তর আমেরিকার দেশ কানাডা প্রতি বছর সুন্দর ভবিষ্যতের আশায় দেশটিতে পাড়ি জমান হাজার হাজার মানুষ। তবে অনেকেরই ভাগ্য সহায় না হওয়ায় পড়তে হয় বিপত্তিতে। সম্প্রতি কানাডায় দেখা দিয়েছে আবাসন সংকট। অন্টারিও, কুইবেক, সাংকাচুন, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় চিন্তার ভাঁজ পড়ছে স্থানীয় প্রশাসনের কপালে। কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য মতে বিগত বছরগুলোর চেয়ে 2023 ও 24 সালে গৃহহীনদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কানাডা জুড়ে বর্তমানে প্রায় 1.5 লাখ বাস্তুহীন মানুষের বাস, যাদের মধ্যে 15%ই অবৈধ অভিবাসী। আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত থাকার ব্যবস্থা রয়েছে মাত্র 1 লাখ মানুষের। প্রতিটি শহরে ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি মানুষের বাস হওয়ায় খোলা আকাশের নিচে দিন পার করতে হচ্ছে অনেকের। আমার নাম স্টিফেন, আমি একজন বাস্তুহারা। আমি চাই আমার মতো সকল গৃহহীনদের সহযোগিতা করা হোক। কানাডাতে কোভিডের পরে গভর্নমেন্ট ইকোনমি বুস্ট করার জন্য অনেক ইমিগ্রেন্টদের ইনভাইট করেছে এই কান্ট্রিতে। স্পেশালি লাস্ট 2 বছরে অনেক ইমিগ্রেন্ট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্টস চলে এসেছে কানাডাতে। কিন্তু এখানে এনাফ পরিমাণ হাউসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হয়নি ওইভাবে। এদিকে আসন্ন শীত মৌসুমে তুষারপাত শুরু হবার আগেই গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অন্যদিকে বেশ কয়েকটি শহরে এ
এরই মধ্যে বাস্তুহীনদের পুনর্বাসনে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, কানাডা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। স্থানীয় সময় সোমবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শাহ আলম সেলিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় তার জীবন প্রদীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে শাহ আলম সেলিমকে গুলি করে পালিয়ে যায় এক সন্ত্রাসী। ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এটা কোনো চুরি বা ডাকাতি নয়, দীর্ঘদিনের পরিকল্পনায় শাহ আলম ভাইকে হত্যা করা হয়। এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই আমরা। নিহত সেলিমের বাড়ি কুমিল্লার হোমনায়। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যের কূটনৈতিক বহিষ্কারের পর এবার রাশিয়া থেকে জার্মান ভিত্তিক গণমাধ্যমের 2 সাংবাদিককে অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করল মস্কো। বুধবার এ ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, জার্মানি থেকে রাশিয়া চ্যানেলের অফিস বন্ধ করাই এমন পদক্ষেপ ক্রেমলিনের। তবে জার্মান মুখপাত্রের দাবি, চ্যানেল বন্ধ নয়, বরং ভিসা সংক্রান্ত জটিলতায় 2 সাংবাদিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বার্লিন। জার্মানি থেকে বিটু পরিবার রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি জার্মানিতে রাশিয়ার টেলিভিশন চ্যানেল 1-এর অফিস বন্ধ করে দেয় দেশটির সরকার, এমন অভিযোগ রুশ প্রশাসনের। তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার আনা এই অভিযোগ মিথ্যা। জার্মান সরকার টিভি চ্যানেলের অফিস বন্ধ করেনি। রুশ সাংবাদিকরা জার্মানিতে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তবে বসবাস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় চ্যানেল 1-এর 2 সাংবাদিককে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোতে আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি, কারণ বিষয়টি নিয়ে আমরা অবশ্যই খুবই উদ্বিগ্ন। রুশ গণমাধ্যমের বিরুদ্ধেই কেন বারবার এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 2022 সালে অপপ্রচারের দায়ে রাশিয়ার এই টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বার্লিনের এমন কর্মকাণ্ডে চটেছে রুশ প্রশাসন। তাদের এই পদক্ষেপের জেরে স্থানীয় সময় বুধবার রাশিয়ায় অবস্থিত জার্মানির এআরডি টিভি চ্যানেলের এক চিত্র সাংবাদিক সহ 2 জনের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই 2 সাংবাদিকের অনুমতি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হস্তান্তরের পরই 16 ডিসেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়টি মাথায় রেখে দেশে নতুন জার্মান সাংবাদিকদের কাজের সুযোগের বিষয় তখনই বিবেচনা করা হবে যখন জার্মানি রুশ সাংবাদিকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির পাশাপাশি বার্লিনে বহিষ্কৃত সাংবাদিকদের পুনরায় কাজে নিয়োগ দিতে রাজি হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি যদি রুশ সাংবাদিকদের তাদের দেশে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়, তবে বার্লিনের বিষয়ে নেওয়া পদক্ষেপ পুনরায় বিবেচিত হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে ফোনালাপের পরপরই ইউক্রেনে সামরিক হামলা জোরদার করেছে রাশিয়া। একই সাথে পশ্চিমা কূটনীতিক সহ সাংবাদিকদের মস্কো থেকে বের করে দেওয়ার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়তনে ছোট কিন্তু প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে সমৃদ্ধ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই দেশটি মূলত ভ্রমণ পিপাসীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। দেশটিকে পর্যটন বান্ধব করতে মাল্টার উদ্যোগও অভাবনীয়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আয়তনে ছোট হলেও অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের আধার দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। ইতালির সিসিলি দ্বীপ ও উত্তর আফ্রিকা বেষ্টিত ভূমধ্যসাগরীয় দেশটি নানা কারণেই বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রোমান, ম্রো, অটোমান, ফ্রেঞ্চ বা ব্রিটিশ শাসকদের নজর ছিল দ্বীপটির দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক সৌন্দর্যও জুড়ি নেই মাল্টার। দেশটির ওল্ড টাউন হিসেবে পরিচিত এমদিনার মতো অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেশটির পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। দৃষ্টিনন্দন হওয়ায় হলিউড বলিউডের অনেক চলচ্চিত্রের নানা দৃশ্য ধারণ করা হয়েছে মাল্টায়। গেম অফ থ্রোনস, ভারত বা
থাগস অফ হিন্দুস্তান চলচ্চিত্রের লোকেশন ঘুরে দেখতেও অনেক পর্যটক আসেন মাল্টায়। গ্রীষ্মবর্ষার শীতেও অনেক পর্যটনের ভিড় থাকে। এখানের মধ্যে আপনি বলিউড এবং হলিউডের অনেক সিনেমা, এমদিনা এবং ঘোরার জন্য মিলিহা অনেক জায়গা আছে। আসলে মাল্টা পর্যটনের দিক দিয়ে ধরতে গেলে এটা খুবই একটা টুরিস্ট অ্যাক্টিভিটি একটা কান্ট্রি। গোজো, কমিনো সহ 3টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র মাল্টা। নিজেদের ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য সংরক্ষণে বেশ সচেষ্ট মাল্টা সরকার। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড কম হওয়ায় বিশ্বের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে দেশটি। দ্বীপরাষ্ট্র মাল্টার অর্থনীতিও মূলত পর্যটন নির্ভর। তাই পর্যটকদের আকৃষ্ট করতে মাল্টা কর্তৃপক্ষের নেওয়া নানা পদক্ষেপও ঈর্ষণীয়। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, ঐতিহাসিক নানা স্থাপত্য শৈলীর সৌন্দর্য যে কোনো পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি মাত্রা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য আয়োজনে এবারের মহান বিজয় দিবস উদযাপন করবে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলার বিজয় বহর। একই সঙ্গে থাকবে মোটর শোভাযাত্রাও। এছাড়াও বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় 15 ডিসেম্বর দিবসটি পালন করা হবে বলেও জানান তারা। শহরটির আরটিসিআই নতুন বাজারে একটি হলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা আরও জানান, এসব আয়োজনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে জামাইকায় পৌঁছে অনুশীলন করছে বাংলাদেশ দল। শনিবার সিরিজের সমতায় ফেরার মিশনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় টেস্টে ভেন্যু কিংস্টনের সাবিনা পার্কে ব্যাটিং অনুশীলনের সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করছেন। লোকাল কোচের ক্লাসে ছিলেন জাকের আলী, মমিনুল, জয়, দীপুরা। প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। টপ অর্ডার বরাবরই ব্যর্থ হচ্ছে গেল কয়েক সিরিজ ধরে। তাই অনুশীলনে ব্যাটারদের নিয়ে বেশি মনোযোগী কোচিং ছিলেন স্টাফরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের 3 ক্রিকেটার রিয়াদ, মুস্তাফিজ আর নাজমুল হোসেন শান্ত। কোচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক এদিন প্রথমবারের মতো করেছেন রানিং। তবে শঙ্কা আছে তাওহিদ হৃদয়কে নিয়ে। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে চোটের কারণে অনিশ্চিত এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ারের সফর। এদিকে এনসিএল টি20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় পাশের পরদিনই মিরপুরের ইনডোরের আউটডোর মাঠে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে এমন দৃশ্য স্বস্তির টাইগার ভক্তদের জন্য। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু করেছেন মাঠের অনুশীলন, তবে ব্যাটে বলে নয়। বৃহস্পতিবার দিনটা তার ছিল রানিংয়ের। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই কোচকিতে চোট পান শান্ত, যে কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাধা নেই তার। 2-1 দিনের মধ্যে শুরু করবেন ব্যাটিং প্র্যাকটিসও। এদিন হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন ওয়ানডে দলের আরও 2 সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমান। তবে শঙ্কা তাওহিদ হৃদয়কে নিয়ে। এনসিএল এর লঙ্গার ভার্সন না খেললেও হৃদয় নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু নিজ শহর বগুড়ায় বুধবার ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান তিনি। আর হৃদয়ের জন্য পিছিয়ে যেতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার তারিখ। ঢাকায় এসে এমআরআই করে তার ফলের পরেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। জাতীয় দলের পাশাপাশি প্রস্তুতি সারছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। এনসিএল এর টি20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণের পরদিনই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন কোচ সোহেল ইসলাম। এদিকে আসন্ন এনসিএল নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। হোম অফ ক্রিকেটে টুর্নামেন্টের নকআউট আর ফাইনাল হওয়ার কথা থাকলেও সংস্কার কাজ আর বিপিএল এর কনসার্টের জন্য সব ম্যাচই এখন অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের মাত্র 1 মাস বাকি থাকলেও সাকিব ইস্যুতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। তাতে ভুক্তভোগী সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভেড়ানো চিটাগাং কিংস। দীর্ঘ 1 দশক পর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এই ফ্র্যাঞ্চাইজি বিপিএলের স্বার্থেই চান সাকিবের অন্তর্ভুক্তি। এদিকে সাকিব ইস্যুতে অনিশ্চয়তা থাকলেও দর্শক সম্পৃক্ততা বাড়াতে নানান পরিকল্পনা সাজাচ্ছে কিংস কর্তৃপক্ষ। সাকিবুল হাসান তার কোনো ছোট প্লেয়ার না। আমার তো লস বটে সবারই।
বাংলাদেশে ক্রিকেটের ভক্ত যারা আছে তারা কি সাকিব আল হাসানের ভক্ত না? তো এটা তো তাদেরও লস। আলোচিত কিংবা সমালোচিত সাকিব আল হাসানকে বিশেষায়িত করার সুযোগ আছে নানানভাবে, তবে সুযোগ নেই এই অলরাউন্ডারের ব্র্যান্ড ভ্যালু অস্বীকারের। সাকিব না খেললে কেবল আর্থিক ক্ষতি নয়, চিটাগাং কিংসের মাঠের পরিকল্পনাতেও আসবে বড় ধাক্কা। তারকা ক্রিকেটারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি, তাই সাকিবের বিকল্প খুঁজতে চাইছে না এই ফ্র্যাঞ্চাইজি। শুরুতেও বলা হয়নি, এখনো কিছু বলা হয়নি যে ও খেলতে পারবে না, মানে অফিসিয়ালি এই স্টেটমেন্টটা আমরা এখনো বোর্ডের থেকে পাইনি। বাট এছাড়া যদি ও খেলতে নাই পারে, মানে ও যদি নাই আসে, সাকিব আল হাসান যদি দেশে নাই আসে, এখানে তো আর আমার কিছু করণীয় নেই। বোর্ডের টুর্নামেন্ট তো আমরা বোর্ডের সাথে আলোচনা করব। বোর্ড যদি আমাদের পক্ষ হয়ে সরকারের সাথে কোনো আলোচনা করতে চায়, এটা বোর্ডের সিদ্ধান্ত। দীর্ঘ 10 বছর পর বিপিএলে প্রত্যাবর্তনের অপেক্ষায় চিটাগাং কিংস। প্রথম 2 আসরে তারকা ক্রিকেটার আর পেশাদারিত্বে ব্যাপক দর্শক সমর্থন জুগিয়েছিল বন্দর নগরীর দলটি। ফেরার মঞ্চ রাঙাতে এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে। চট্টগ্রামের লোকাল দর্শকদের সমর্থন পেতে নানান আয়োজন থাকবে গোটা টুর্নামেন্ট জুড়ে। কিংসের ব্যানারে থাকবেন শাহিদ আফ্রিদি, মঈন আলীদের মতন তারকারা। ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহিদ আফ্রিদি আছেন, ওনাকে দিয়ে আমরা কিছু ব্র্যান্ডিং, যত ক্রিকেটের উপর ফোকাস করা, অ্যাট্রাক্ট ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট করা, ওগুলোর কাজগুলো আমরা করব। কার্নিভেল নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি, ওইগুলোতে যেন ফ্যানরা কন্টিনিউয়াসলি, আমরা কিছু কিছু ক্ষেত্রে একদম 24 আওয়ার্সের এঙ্গেজমেন্ট রাখতে পারি ফ্যানসদের সাথে ডিউরিং বিপিএল টাইম। এছাড়া আমরা কিছু কিডস ক্লাব নিয়ে কাজ করব। বিপিএল এর পথচলায় এবার লম্বা সময়ের জন্য সঙ্গী হতে চায় কিংস। বোর্ডের কাছেও প্রত্যাশা পেশাদারিত্বের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিভাজন তৈরি করে আবারও ফেরার চেষ্টায় স্বৈরাচারীরা। ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান বিএনপির। দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামাতের। এবং ছাপানো হলো 22,500 কোটি টাকা। তারল্য সহায়তা দেয়া হবে দুর্বল 6 ব্যাংকে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।